আসসালামু আলাইকুম। গল্পগাথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের আটকুঠুরি নয় দরজা গল্পটির পঞ্চম পর্ব। আর গল্প পাঠে আছি আমি আশিকুর রহমান। গল্পটি শুনে আপনাদের এতটুকু ভালো লাগলে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অধ্যায় 13। দুপুরি শহরটার অনেকখানি উৎসবে যোগ দিতে আসা মানুষে ভরে গেল। এবার শহরের সব রাস্তায় যেতে দেওয়া হচ্ছে না তাদের। বিগ্রহ থাকবে যে মাঠে, সেখানেই ভিড়টা বেশি। উৎসব শুরু হতে এখনো 24 ঘন্টা বাকি। যতই চিতার পোস্টার পুলিশ ছড়িয়ে দিক, রাজনীতিক উত্তেজনার চেয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আগ্রহ গ্রামের মানুষের মনে প্রবল। কৌতূহলের ব্যাপার হলো, শুধু বিশেষ এক ধর্মের মানুষ নয়, উৎসবের আকর্ষণ অন্যান্য ধর্মাবলম্বীদেরও কিছু কম নয়। অন্যান্য বছর এই উৎসবে প্রচুর বিদেশিদের দেখা যেত। এবছর সেটি বন্ধ করা হয়েছে। ভারতবর্ষের মানুষদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ভোর থেকে। ডেভিডের পক্ষে পুলিশকে এড়িয়ে রাস্তায় হাঁটা মুশকিল। ওয়ারেন্টের তালিকায় তার নাম 3 নম্বরে। এখন দীর্ঘদিন আন্দোলন থিতিয়ে থাকবে। আকাশলাল যে পরিকল্পনা নিয়েছে তা যদি শেষ পর্যন্ত সফল হয়, তাহলে অন্তত 3 মাস তাকে ঘরের ভেতর আটকে থাকতে হবে। আর এই 3 মাস দেশের বাইরে সরে যেতে হবে তাদের। পরিকল্পনা সফল হলে অবশ্যই পুলিশ আর ঝামেলা বাড়াবে না। পুলিশ অসতর্ক হয়ে পড়লেই চূড়ান্ত আঘাত হানতে হবে। এসব ব্যাপার সম্ভব হবে অনেকগুলো যদি ঠিকঠাক চলে। ডেভিডের মনে এই কারণেই স্বস্তি নেই। অথচ আকাশলালকে বাদ দিয়ে আন্দোলনের কথা এই মুহূর্তে চিন্তা করা যায় না। কেউ অপরিহার্য নয়, কথাটা শেষ পর্যন্ত সত্যি হলেও সময় বিশেষে মেনে নেওয়া যায় না। এটা সেই সময়। গাছতলায় কিছু মানুষ 3টি পাথরে হাঁড়ি চাপিয়ে কিছু ফুটিয়ে নিচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছে কেউ কেউ। পুরুষদের সঙ্গে নারীরাও এসেছে। ডেভিড বসে গেল এই দলে। তার পোশাক এখন একজন দেহাতি খেতে খাটা মানুষের মতন। যে লোকটার পাশে সে বসেছিল, তার কোলে একটি শিশু ঘুমাচ্ছে। বাচ্চাটির দিকে তাকিয়ে ডেভিড বলল, বাহ, খুব ভাগ্যবান ছেলে তো। লোকটা অবাক হয়ে তাকালো। কি দেখে ভাগ্যবান মনে হলো? ডেভিড হাসল। তোমার ছেলে নিশ্চয়ই। অন্যের ছেলে কোলে নিয়ে আমি বসে থাকবো নাকি? গ্রামে হলে এ দৃশ্য দেখতে পেতে না। শহরে এসে বউয়ের ডানা গজিয়েছে, তাই 1 ঘন্টা একে সামলাতে হচ্ছে। ডানা গজিয়েছে মানে? ওই যে চুরির দোকান, ফুলের দোকান, ওখানে গিয়েছে। তাই বলো। তোমার ছেলের ভুরু দেখেছ? জোড়া ভুরু। এই ছেলের কপালে অনেক যশ আছে, আর যশ। লোকটা মুখ তুলে পোস্টার দেখালো, যেখানে আকাশলালের ছবির সঙ্গে পুরস্কারের ঘোষণা রয়েছে। ওই তো কত নাম হয়েছে, কিন্তু কি হলো? ডেভিড হাসল। তোমার ছেলে বড় হলে ওই রকম নাম করুক, তা চাও না? না, আমি চাইব পুলিশ যেন আমার ছেলেকে না মেরে ফেলে। ডেভিড মাথা নাড়ল। ঠিক ঠিক, তবে শুনেছি লোকটা নিজের জন্য কিছুই করে না। লোকটা সন্দেহের চোখে তাকালো। তুমি কে হে? এ কথা আজ সবাই জানে। বোকার অভিনয় করল ডেভিড। মাথা নাড়ল। তারপর বিড়ি বের করে লোকটাকে একটা দিয়ে নিজেও ধরালো। টুকটাক গল্প করে একসময় উঠে পড়ল সে। এই হলো জনসাধারণ। সবাই আকাশলালকে পছন্দ করে এবং শ্রদ্ধা করে, কিন্তু কেউ ওর সঙ্গে পথে নেমে জীবন বিপন্ন করতে চায় না। আকাশলাল নিজের জীবন দিয়ে স্বাধীনতা এনে দিলে ওরা সেটা আরাম করে ভোগ করবে।
এরকম বাসনা। গত কয়েক বছরে মানসিকতা একটুও পাল্টালো না। মাঝে মাঝে হতাশ হয় সে। আকাশলালকে একথা বলেছেও, আকাশ মাথা নেড়েছে। এখন ওরা একথা বলছে বটে, কিন্তু যখন সত্যিকারের লড়াই শুরু হবে তখন দেখবে এরা সবাই সব কথা ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়বে আমাদের সঙ্গে। অত্যাচার আমাদের যেমন কষ্ট দেয় ওদেরও তেমনি, তাই না? কে কাকে বোঝাবে? এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। ডেভিড ভিড় কাটিয়ে ধীরে ধীরে চলে এলো শহরের একপাশে। আজ রাস্তায় দুপা যেতেই পুলিশের পাহারা। কবরখানার গেটে পুলিশ নেই বটে, কিন্তু রাস্তায় প্রায়ই জিপ পাক খাচ্ছে। সে শরীরটাকে একটু একটু করে দুমড়ে নিল। এই মুহূর্তে তাকে দেখলে প্রতিবন্ধী ছাড়া কিছু মনে হবে না। শরীরটাকে বাঁকিয়ে চুরিয়ে সে রাস্তার পাশে শুয়ে পড়ল। তারপর এমনভাবে গড়াতে লাগলো যাতে স্পষ্ট মনে হবে এটি প্রতিবন্ধী মানুষ প্রাণপণে চেষ্টা করছে রাস্তা পার হতে। সেপাই ভর্তি জিপ যাচ্ছিল সামনে দিয়ে। দেখে ওদের দয়া হলো, জিপটা থামলো। দুটো সেপাই ডেভিডকে চ্যাংদোলা করে রাস্তা পার করে দিল। ডেভিড সেখানে পড়ে রইল যতক্ষণ না জিপটা চোখের আড়ালে চলে যায়। সে শুয়ে শুয়েই গালে হাত বোলালো। অযত্নে রাখা দাড়ির জঙ্গল তার মুখটাকে অচেনা রেখেছিল সেপাহীদের কাছে। আশেপাশে তাকিয়ে নিয়ে সে গড়িয়ে গড়িয়েই রাস্তার এপাশে চলে এলো। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে কবরখানার গেটে চলে এলো। আজও সেখানে রোজকার মতো ফুলের দোকানটা রয়েছে। ফুল কিনল ডেভিড। তারপর বিমর্ষ মুখে ঢুকে পড়ল কবরখানায়। লম্বা গাছগুলোর ফাঁকে ফাঁকে শুয়ে আছে এই শহরের কত মৃত ব্যক্তি। কোথাও আগাছা ভেরিয়ে ঢেকে গিয়েছে স্মৃতিবেদী। ডেভিড চলে এলো শেষ প্রান্তে। এই জায়গাটা অপেক্ষাকৃত বেশি জঙ্গলে ভরা। প্রথম স্মৃতিফলকে লেখা আছে সুরজলাল, জন্ম 1908, মৃত্যু 1960। পাশেটা সুরজলালের স্ত্রীর। সুরজলালের ছেলে চন্দ্রলাল শুয়ে আছে খানিকটা দূরে। তার স্ত্রীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলে এখানে কবর দেয়া যায়নি। এই কবরগুলোর অবস্থান একটার থেকে আরেকটার দূরত্ব ডেভিডের মুখস্থ। সে পাশের খালি জমিটার দিকে তাকালো। চন্দ্রলালের বংশধর আকাশলালের জন্য এই জমিটুকু বরাদ্দ। ডেভিড সেখানে গিয়ে দাঁড়ালো। আশেপাশের ঘাস জঙ্গল নিটোল রয়েছে, কোথাও বিকৃতির চিহ্নমাত্র নেই। জমিটার গায়ে কবরখানার পাঁচিল, শ্যাওলা ধরা অনেক পুরনো। তারপরেই বড় রাস্তা। রাস্তার ওপাশে পুরনো দিনের কিছু অট্টালিকা। ভাই সাব, ডাক শুনে ডেভিড তাকালো। কবরখানার বুড়ো চৌকিদার তার দিকে তাকিয়ে। একে সে দেখে আসছে বাল্যকাল থেকে। তার নিজের ঠাকুরদা, বাবা, মা এবং বোনের মৃত্যুর সময় তাকে এখানে আসতে হয়েছে। না, ঠিক হলো না কথাটা। বাবা, মা এবং বোনের মৃতদেহ নিয়ে সে এখানে আসতে পারেনি। বার্গিসের কুকুরগুলো উৎপেতে ছিল তার জন্যে। তারা ভেবেছিল সে নিশ্চয়ই আসবে। ভাবাবেগের জন্যে একটা প্রতিজ্ঞা নষ্ট করতে চায়নি বলেই সে আসেনি। তারপর যে কয়েকবার এখানে এসেছে তার কোনোবারই সে ওদের কবরের দিকে পা বাড়ায়নি। গত কয়েক মাস যখনই এসেছে সে তখন গভীর রাত। এ তল্লাটে মানুষ নেই। বুড়ো চৌকিদারটা বোধহয় চোখে কম দেখে, তাই সন্ধ্যের পর নিজের ঘর ছেড়ে টহলে বের হয় না। এসব খবর আগাম পেয়েছিল সে। জি, এগিয়ে এলো ডেভিড চৌকিদারের সামনে। আপনার হাতে ফুল।
কিন্তু এখনো আপনি কাউকে শ্রদ্ধা জানালেন না। বুড়ো চৌকিদার দেহাতি ভাষায় ধীরে ধীরে কথাগুলো বলল। সজাগ হলো ডেভিড। হ্যাঁ, কিন্তু কাকে দেব তা ভেবে পাচ্ছি না। চৌকিদার অবাক হলো। তার ভাঁজ পড়া মুখে ঘোলা চোখ স্থির। আপনি ফুল নিয়ে এসেছেন, অথচ আপনার কোনো প্রিয়জন এখানে শুয়ে নেই? ঠিক তা নয়। এখানে যারা শুয়ে আছেন তাদের মধ্যে যিনি সবচেয়ে দুঃখ পেয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাকেই ফুলটা দেব ভেবেছিলাম। চৌকিদার হাসল। যারা চলে যায় তাদের তো দুঃখ থাকে না। যারা আরো কিছুদিনের জন্য থেকে যায় তারাই দুঃখে জ্বলে পুড়ে মরে। আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কারো কবর নেই, কিন্তু আমরা জানি খুব শীঘ্রই ওখানে একটা কবর হবে। রোজ সকালে উঠে আমি প্রার্থনা করি দিনটা যেন আজকের দিন না হয়। কার কবর খোঁড়া হবে? ওই যে দেখুন, সুরজলাল, ওখানে চন্দ্রলাল শুয়ে আছেন। চন্দ্রলালের ছেলে আকাশলালকে ধরতে পারলে পুলিশ যে পুরস্কার ঘোষণা করেছে তা একটা শিশুও জানে। এত টাকার লোভ মানুষ বেশি দিন সামলাতে পারবে না। আজ নয় কাল সে ধরা পড়বেই। ধরা পড়লে ওকে মেরে ফেলা ছাড়া পুলিশের কোনো উপায় নেই। তখন ওরা ওকে এখানে নিয়ে আসবে কবর দিতে। ধরা পড়ার আগে আকাশলালরা যা করতে চাইছে তা যদি করে ফেলে? প্রশ্নটা করে ডেভিড বুড়োর মুখ খুঁটিয়ে দেখল। সামান্য কি আলো ফুটল সেখানে? নিজের মনেই মাথা নেড়ে বুড়ো হাঁটতে লাগলো সরু পথ দিয়ে। হয়তো ও নিজেই বিশ্বাস করতে পারল না কথাটা। বিশ্বাস তো ডেভিড নিজেও করতে পারছে না। সে আরেকবার আকাশলালদের পারিবারিক জমি থেকে পাঁচিলের দূরত্বটা ভালো করে দেখে নিল। আকাশলালকে সে কথা দিয়েছে সব ঠিক আছে। হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিকই আছে। যদি পরিকল্পনা ব্যর্থ হয় তাহলে সব শেষ হয়ে যাবে। আকাশলালকে হাতে পেলে তাদের কবজা করতে বেশি দেরি হবে না। হায়দারকে বুঝতে পারে না ডেভিড। এত বেশি ঝুঁকি নিয়ে বাইরে যাওয়া তার মোটেই পছন্দ নয়, কিন্তু হায়দার তার পরামর্শ কানেই তুলছে না। ডাক্তারকে তুলে নিয়ে এসেছে ভালো কথা, কিন্তু ডাক্তারের বউটাকে আনার কি দরকার ছিল? তাকে তো ইন্ডিয়ায় পাঠিয়ে দিলেই হতো। হঠাৎ এক এক সময় তার মনের মধ্যে অন্য এক ইচ্ছার সাপ ছোবল মারে। যদি শেষ পর্যন্ত সবই ভেস্তে যায় তাহলে এত খেটে মরা কেন? দেশের স্বাধীনতা আনবো বলে এই যে ঝাঁপিয়ে পড়া, এও তো একটা ভাবাবেগ থেকেই। আকাশলালকে হাজার বুঝালেও সে বুঝবে না এখন। নইলে কোনো পাগলও অমন ঝুঁকি নেয় না। তাহলে এখন চেকপোস্টে যতই কড়া পাহারা থাক, ইচ্ছে করলে সীমানা পেরিয়ে ডেভিড হয় ইন্ডিয়া নয়তো ভুটানে চলে যেতে পারে। এই দুই দেশের জনস্রোতের মধ্যে মিশে গেলে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া এমন কোনো অসুবিধের ব্যাপার নয়। কিন্তু যদি যেতে হয় তাহলে একেবারে খালি হাতে যাবে কেন? আজ যদি সে টেলিফোন তুলে খবরের কাগজকে জানিয়ে দেয় আকাশলাল কোথায় আছে, তাহলে ভার্গিস তাকে পুরস্কারের টাকা দিতে বাধ্য। কথাটা ভাবতেই সমস্ত শরীরে কাঁটা ফুটে উঠল ডেভিডের। পৃথিবীটা দুলে উঠল। এ কি ভাবছে সে? চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল জোরে। মনের ভেতর কণা তুলতে যাওয়া সাপটা কুকড়ে গুটিয়ে গেল আচমকা। ভার্গিস তাকে টাকা দেবেই, কিন্তু সেই টাকা বাকি জীবন ধরে তাকে গুনে যেতে হবে জেলখানার অন্ধকারে বসে। ডেভিড জোরে জোরে পা চালালো। হঠাৎ খেয়াল হতে হাতের ফুলগুলো ছুঁড়ে দিল দুপাশে। রাস্তায় না নেমে ফুটপাত ধরে সাবধানে পাঁচিলের পেছনে চলে গেল ডেভিড।
তারপর দু পকেটে হাত ঢুকিয়ে মাথা নিচু করে হনহনিয়ে রাস্তা পার হলো। সামনেই ৩-৪টা ওষুধের দোকান। এই ব্যাপারটা নিয়ে সে অনেক ভেবেছে। কবরখানার পেছনে কেন ওষুধের দোকান খুলেছিল লোকগুলো? আশেপাশে তো হাসপাতালও নেই। সে ওষুধের দোকানগুলোর পাশের গলিতে ঢুকে পড়ল। গলির মুখে যে সিগারেটের দোকানদার বসে আছে সে মাথা ঝাঁকালো, অর্থাৎ সব ঠিক আছে। দুপা যেতেই দুজন ভবঘুরে মার্কা মানুষ ফুটপাতে বসে তাস খেলতে খেলতে তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এরা সবাই পাহারায় আছে। বাড়িটা ৩ তলা। বছর 10 আগে এই বাড়ির বাড়িওয়ালা কাউকে বাড়িটা বিক্রি করেছিল। সেই ক্রেতা এখানে এসে পাকাপাকি না থেকে ভাড়া দিয়েছে। লোকে এমনটাই জানে। বেল বাজালো ডেভিড দুবার, অনেকক্ষণ ধরে। তারপর দরজা খুলল। মোটাসোটা একজন প্রৌঢ়া বিরক্ত মুখে দরজা খুলে বলল, ও তুমি? ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ডেভিড জিজ্ঞাসা করল, কোনো অসুবিধা হচ্ছে না তো? অবশ্য হলেও আর মাত্র 2 দিন। হচ্ছে না মানে? কোথাও পা রাখতে পারছি না। কোনো ঘরের দরজা বন্ধ করা যাচ্ছে না। মনে হচ্ছে বাড়িটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। প্রৌঢ়া গজগজ করতে করতে একটা চেয়ারে গিয়ে বসল। আর 2 দিন, তারপর যদি বাড়িটা ভেঙে পড়ে পড়ুক। তা তো বলবেই। তোমরা তো কোথাও বাস করো না। বাস করলে জানতে সেখানে একটা মায়া আপনা থেকে তৈরি হয়ে যায়। প্রথমে 3 তলায় যেতে পারতাম। জানালা খুললেই একটা পুকুর চোখে পড়ত। এক সময় সেটা বন্ধ হলো। তারপর 2 তলায় যেতে পারতাম। রাস্তাটা চোখে পড়তো অন্তত। তা সেটাও বন্ধ হলো। এখন এই একটা ঘর আর বাথরুম ভরসা। আমি জানি আপনি অনেক কষ্ট করছেন। বললাম তো আজ আর কাল। আপনাকে কাল বিকেলেই এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমার কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। এ পাড়ায় সবাই জানে আমার স্বামী প্রচুর টাকা রেখে গেছে বলে এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। কিন্তু তিনি যে কিছুই রেখে যাননি তা আমার চেয়ে বেশি কে জানে। আমরা জানি যে আপনার কোথাও যাওয়ার জায়গা নেই। কাল বিকেলে যখন উৎসবে যোগ দিতে আসা মানুষেরা ফিরে যাবে তখন আমাদের কেউ আপনাকে পৌঁছে দেবে একটা গ্রামে। সেখানে আপনি ভালোই থাকবেন। ডেভিড বলল, ভালো থাকবো? আমি কিসে ভালো থাকবো তা আমার থেকে তুমি বেশি জানো? আমি ছেলের সঙ্গে কথা বলবো। তাকে বুঝিয়ে বললে সে ঠিক বুঝবে। বেশ তো, আমাকেই বলুন না কিসে আপনার অসুবিধে? কেন ছেলের সঙ্গে আমাকে কথা বলতে দিচ্ছ না কেন? আপনি জানেন আপনার ছেলেকে পুলিশ খুঁজছে। আপনি গেলে যদি আপনার পেছন পেছন পুলিশ হাজির হয় তাহলে তাকে আর বাঁচানো যাবে? কি? আমি পুলিশ সঙ্গে নিয়ে যাব? চিৎকার করে উঠলেন প্রৌঢ়া। আমি একথা একবারও বলিনি, কিন্তু পুলিশকে বিশ্বাস নেই। আপনি তো চান আকাশলাল সুস্থ হয়ে উঠুক, চান না? নিশ্চয়ই চাই। সে বলেছে বলেই এখানে পচে মরছি। তাকে পেটে ধরিনি বটে, কিন্তু আমাকে তো সে মা বলে ডেকেছে। বেশ, তাহলে কাল দুপুরই আপনি রেডি হয়ে থাকবেন। ডেভিড উঠে পড়ল। এই প্রৌঢ়ার সঙ্গে কথা বলে গেলে দিন ফুরিয়ে যেতে সময় লাগবে না। গলি দিয়ে সে আরও ভিতরে হাঁটতে লাগলো। বড় রাস্তা এড়িয়ে এভাবে অনেকটা যেতে পারল সে। 2 পকেটে হাত, মুখ মাটির দিকে। দেখলে মনে হবে সমস্যা পীড়িত সাধারণ মানুষ। এই বুড়িটার কাছে এলেই তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। যখন পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং আকাশলাল ওকে আবিষ্কার করে ওই বাড়িতে ভাড়াটে হিসাবে বসিয়েছিল তখনই ডেভিডের মনে হয়েছিল এ কথা। ওর বাবা ছিলেন
স্কুলের হেডমাস্টার। বই আর ছাত্রদের পড়াশোনা ছাড়া কিছুই জানতেন না। স্কুলটা ছিল সরকারি, আর মাইনেপত্রও ঠিক সময় পেতেন না। আর এই নিয়ে দুশ্চিন্তাও ছিল না মানুষটার। সংসার চালাতেন মা, তিনি ছিলেন অমনি মোটাসোটা ভালো মানুষ। মাসের বেশ কয়েকটা দিন তাকে না খেয়ে থাকতে হতো, সবাইকে খাবার জুগিয়ে। তবু তিনি রোগা হননি। হয়তো মোটা থাকা এক ধরনের অসুখ ছিল তার। বাবা ছাত্রদের বুঝাতেন, পৃথিবীতে সততার কোনো বিকল্প নেই। অন্যায়ের প্রতিবাদ যে মানুষ করে না, তার নিজেকে মানুষ বলে ভাবার কোনো কারণ নেই। কিন্তু ছাত্রদের অভিভাবক এইসব কথাবার্তা পছন্দ করল না। তারা খুব সহজেই সরকারি মহলে জানিয়ে দিল, হেডমাস্টার বিপ্লবী তৈরি করতে সাহায্য করে যাচ্ছেন। অল্প বয়সী ছেলেদের তিনি সরকার বিরোধী করে তুলছেন। ডেভিড তখন স্কুলের শেষ ধাপে। রবিবার গির্জায় যায়, খাবার টেবিলে বসে যে কোনো খাবার পেলেই যিশুকে উৎসর্গ করে তবে খায় বাবা মায়ের পাশে বসে। ওর বোন লিজা ছিল ভারী মিষ্টি। 15 বছর বয়সেই সুন্দরী হিসাবে পাড়ায় সে বেশ পরিচিত হয়ে গিয়েছিল। বাবার কাছে পাওয়া শিক্ষা ওই বয়সে ডেভিডের চোখ খুলে দিয়েছিল। পুলিশি শাসন ব্যবস্থার তাণ্ডব যে কতখানি মারাত্মক তা সে একটু আলাদা করে বুঝতে আরম্ভ করেছিল। আর এই সময় সমভাবনার কিছু মানুষের সঙ্গে তার আলাপ হয়। এইসব মানুষ প্রতিবাদ করতে চায়। তখন ভাবনাটা ছিল এরকম যে প্রতিবাদটা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই যেন শাসক শ্রেণী তাদের আচরণ পাল্টে ফেলবে। এক রাত্রে ডেভিড তার বাবার মুখোমুখি হয়। সে সোজাসুজি বলে, আপনি আমাদের যে শিক্ষা দিচ্ছেন তা কি আমি জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে পারি? বাবা বলেছিলেন, যা সত্য তা সবসময় সত্য। ক্ষেত্র বদল হলেও তার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যে করে সে সুযোগ সন্ধানী। তারপর আর সে থেমে থাকেনি। আন্দোলনে যোগ দিয়েই তাকে বাড়ি থেকে পালাতে হয়েছিল। আর তখনই আকাশলালের সঙ্গে আলাপ। আকাশ তখন ছিল একজন সাধারণ সৈনিক, কিন্তু ওপরতলার নেতৃত্বের সঙ্গে তার সংঘাত শুরু হয়ে গিয়েছিল। কোনো রকম আপোষ সে মেনে নিতে পারত না। আর সেই মানসিকতাই তাকে ধীরে ধীরে নেতৃত্বের শীর্ষবিন্দুতে নিয়ে গেল। সেই সময় ঘটে গেল ব্যাপারটা। এই শহরের অন্যতম ধনী বিধবা সুন্দরীকে সবাই ম্যাডাম বলে ডাকে। তিনি শাসনযন্ত্রের শরিক নন, অথচ তার আঙ্গুলি হেলনে এ রাজ্যে সব কিছু হয়ে যেতে পারে। ম্যাডামের ভাইয়ের ছেলে গৌতম তার কাছেই মানুষ। 20 বছরের একটা ছেলে যত রকমের উচ্ছৃঙ্খলতা সম্ভব সবই আয়ত্ত করেছিল। রোজ ওর নামে নালিশ আসতো। থানায় অভিযোগ করলে অফিসাররা ডায়েরি লিখতেন না। শহরের কোনো খবরের কাগজে এসব ছাপতে সাহস পেত না। যেহেতু দল তখন সরাসরি সরকার বিরোধী কাজকর্মে ব্যস্ত ছিল, তাই গৌতমকে নিয়ে চিন্তা করার সময় ছিল না। সেই সময়ে ডেভিড খবর পেল গৌতম তার বোনকে জিপে করে তুলে নিয়ে গেছে উত্তরের পাহাড়ে। সেখানে সরকারি বাংলো আছে ঝিলের ধারে। খবর পাওয়া মাত্র ডেভিড ছুটেছিল দুজন সঙ্গী নিয়ে। গৌতমের পক্ষে তখনও সম্ভব হয়নি বোনকে অধিকার করা, কিন্তু ডেভিড ওর পাহারাদারদের অতিক্রম করতে পারেনি। মাঝরাত্রে লোকগুলো বোনের মৃতদেহ নিয়ে এসে ফেলে গেল বাইরে। চিৎকার করে বলে গেল, এই হলো বেয়াদবির শাস্তি। ব্যাপারটা সবাই যেন মনে রাখে। প্রতিজ্ঞা করেছিল ডেভিড গৌতমকে জ্যান্ত সেখান থেকে ফিরতে দেবে না। কথা রেখেছিল সে। পরদিন যখন গৌতম এবং তার 3 সঙ্গী গাড়ি নিয়ে ফিরছিল, তখন পাহাড়ের সোজাসুজি লড়াইয়ে নেমেছিল তারা। গৌতমের মৃত্যুর খবর পৌঁছানো মাত্র
অদ্ভুত ব্যাপারটা ঘটল। একজন অফিসারের নেতৃত্বে কয়েকজন সিপাহী বাড়িতে হামলা চালালো। বাবা এবং মায়ের মৃতদেহ বাড়ির সামনে শুইয়ে দিয়ে তারা চলে গিয়েছিল। মাথা খারাপ হয়ে গিয়েছিল ডেভিডের। আকাশলাল না থাকলে সেই সময় সে হয়তো আত্মহত্যাই করত। আকাশলাল তার কাজ জড়িয়ে ধরে বলেছিল, তরবারির ফালায় হাত রাখলে কেটে যায় ডেভিড। ওকে কবজা করতে হলে তার হাতলে ধরতে হয়। সেই সময় না আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে আমাদের। তার আগে মাথা গরম করা মানে শুধু আত্মহত্যা করা। নিজেকে সংবরণ করো। অনেক কষ্টে নিজেকে সামলেছিল সে। বাবা, মা, বোনের সমাধির সময় সে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, আর তখন থেকেই সে সরকারের ওয়ান্টেড লিস্টের 3 নম্বরে রয়ে গেছে। অধ্যায় 14। দুপুরের খাবার খারাপ ছিল না। স্বজন প্রথমে আপত্তি করেছিল, কিন্তু পৃথা তাকে বুঝিয়েছিল না খেলে তার শরীরই কষ্ট পাবে, কাজের কাজ কিছু হবে না। স্ত্রী অথবা নিকটতম বান্ধবীকে পুরুষ মানুষ সহজে নিজের কাজের কথা বলতে চায় না। খামোখা বিব্রত না করার ইচ্ছেই হয়তো তার কারণ। কিন্তু সমস্যা যখন প্রবল হয়ে ওঠে, যখন পিঠের পেছনে দেয়াল নেই, তখন সে তাদের কাছেই নিজেকে মুক্ত করে। পৃথা সব কথা চুপচাপ শুনেছিল। তারপর বলল, আমি এখন যাই বলি না কেন তা এই অবস্থায় বলা অর্থহীন। কি বলবে বলো না। হয়তো। স্বজন থেমে গেল। তুমি ভারতবর্ষ থেকে চলে এলে একজন পেশেন্টের চিকিৎসা করতে, অথচ তার নাম জানলে না, পেশা জিজ্ঞেস করলে না। পৃথা মুখ তুলল। সত্যি ভুল হয়ে গেছে। আসলে তখন মাথায় আসেনি। স্যার বললেন এমন করে যে রাজি না হয়ে পারিনি। তুমি একটা বিদেশি রাজ্যে আসছো, তোমার নিরাপত্তা আমার নিরাপত্তা নিয়ে না ভেবেই চলে এলে। পৃথার গলায় ঝাঁজ। স্যার বলেছিলেন কোনো অসুবিধা হবে না। ওরা আমাদের জন্য ট্যুরিস্ট লজে ঘর ঠিক করে রেখেছে। যে কয়দিন কাজ করতে হবে ওরাই সব ব্যবস্থা করবে, আর কাজের শেষে দেশটা ঘুরিয়ে দেখাবে। এটা শুনেই তোমাকে নিয়ে এসেছিলাম। ওরা তোমাকে টাকা দেবে বলেছিল? হ্যাঁ, ওরা মানে স্যার আমাকে বলেছিলেন। তার মানে তোমার স্যার এসবই জানতেন? আমার বিশ্বাস হচ্ছে না। স্যারকে আমি অনেক বছর ধরে চিনি। ওর মধ্যে কোনো প্যাচ নেই। এরা আমাদের বন্দি করে রাখবে জানলে উনি আসতে বলতেন না। পৃথা মাথা নাড়ল। এখন এসব কথা বলার কোনো মানেই হয় না। তখন প্রায় বিকেল। ঘরের আলো জ্বালা রয়েছে। স্বজন পৃথার কাছে এগিয়ে এলো। পৃথা, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতে হবে। পৃথা মাথা নাড়ল, কিন্তু দিনের আলোয় সেটা অসম্ভব। রাত নামলেও তা কি করে যে সম্ভব হবে তা বুঝতে পারছি না। এই বাড়ির চারপাশে পাহারা আছে। স্বজন গলা নামালো। তুমি বুঝতে পারছো এরা কারা? এদেশে সরকার বিরোধী কোনো দল। ইয়েস। এদেশের পুলিশ কমিশনার আমাকে অভদ্রের মতো ধরে নিয়ে গেলেও কোনো অশালীন ব্যবহার করেনি। লোকটা আমাকে ছেড়ে দিয়েছিল সকাল হতেই। এদের মতো ঘরের ভেতর জোর করে আটকে রাখেনি। তোমার মনে আছে ওই বাংলোয় আমি একটা ডেড বডি দেখেছিলাম? আমি নিশ্চিত এরাই লোকটাকে খুন করেছে। অথচ এই মনে হওয়ার কথা আমি পুলিশ কমিশনারকে বলিনি। খুব ভুল করেছি। পৃথা স্বামীর দিকে তাকালো। সেই পুলিশ অফিসারের কথা বলেছ? হ্যাঁ, ওর সাহায্যেই আমরা বাংলো থেকে বেরিয়ে এসেছি এ কথা বলেছিলাম। তা শুনে কি বললেন? খুব ক্ষেপে গেলেন। তার মানে ওই লোকটাও এদের দলে? ঠিক তা নয়, বুঝলে,
ব্যাপারটা গোলমেলে। শোনো, এদেশের ব্যাপারে আমাদের থাকার কোনো দরকার নেই। রাত হোক, তারপর একটা উপায় বের করতে হবে এখান থেকে পালাবার। তুমি যদি আগে আমাকে বলতে এখানে কাজ নিয়ে এসেছো, তাহলে আমি কিছুতেই রাজি হতাম না। পৃথা ঠোঁট ফোলালো। স্বজন তাকে জড়িয়ে ধরল। সরি, আমি আমি আর কখনো তোমার অবাধ্য হব না। কোনো কথা তোমার কাছে লুকোবো না। ছাই, মুখ ফেরালো পৃথা। মানে? দুহাতে কাছে টানল স্বজন। এখন বলছো ফিরে গিয়ে যেই নিজের জগৎ পাবে সব ভুলে যাবে? ওই অবস্থাতে স্বজনের মনে হলো এই মেয়েটাকে ভালো না বেসে সে এক সেকেন্ডও নিঃশ্বাস নেবার কোনো মানে হয় না। সে মুখ নামাচ্ছিল, এমন সময় দরজায় শব্দ হলো। সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল পৃথা, আর স্বজনের গলা থেকে অসাড়ে একটি শব্দ বেরিয়ে এলো, শালা। স্বজন দরজার দিকে তাকালো। দ্বিতীয়বার শব্দ হলো। সে গলা তুলে প্রশ্ন ছুড়ল, আবার কি হলো? দরজা তো ভেতর থেকে বন্ধ নেই। দরজা খুলে গেল। একটি নতুন লোক হাতে অস্ত্র ঘরে ঢুকে বিনীত ভঙ্গিতে বলল, আপনাকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছেন মানে? স্বজন খিচিয়ে উঠল। আমাদের নেতা আপনাকে নিয়ে যেতে বলেছেন। তিনি কে হরিদাস পাল যে নিয়ে যেতে বললেই আমি যাব? তিনি আমাদের মহান নেতা, তাই আপনি ওর সম্পর্কে শ্রদ্ধা নিয়ে কথা বলবেন। উনি আপনার জন্য অপেক্ষা করছেন। লোকটার গলার স্বর যেভাবে পাল্টে গেল, তাতে সংশয় রইল না যে সে তার কর্তব্য সম্পর্কে সচেতন। পৃথা এবার কথা বলল, ভালোই হয়েছে। আমরা ওদের নেতাকে সরাসরি প্রশ্ন করতে পারি, কেন আমাদের এভাবে আটকে রাখা হয়েছে। কথাটা মনে ধরল স্বজনের। সে উঠল, চলো। পৃথা এগুচ্ছিল, কিন্তু লোকটা বাধা দিল, মাফ করবেন, আপনি এখানেই অপেক্ষা করুন। তার মানে? পৃথা অবাক। শুধু ডাক্তার সাহেবকে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। স্বজন পৃথার দিকে তাকালো। অসম্ভব। এরা ভেবেছে কি যা ইচ্ছে বলবে আর তাই আমাদের শুনতে হবে? তোমাকে না যেতে দিলে আমিও যাচ্ছি না। পৃথা জিজ্ঞেস করল, আমি গেলে অসুবিধা কোথায়? লোকটা মাথা নাড়ল। আমাকে বলা হয়েছে শুধু ডাক্তার সাহেবকে নিয়ে যেতে। হঠাৎ পৃথা বসে পড়ল বিছানায়। তুমি একাই যাও। স্বজন স্ত্রীর দিকে এগিয়ে এলো। মানে? দুজনের যাওয়ার জেদ ধরলে হয়তো নেতার সঙ্গে কথা বলার সুযোগই পাওয়া যাবে না। তাছাড়া তুমি ডাক্তার, পেশেন্টের সঙ্গে যখন কথা বলো তখন সাক্ষী হিসেবে কি আমি উপস্থিত থাকি? এটাকেও সেরকমই ভেবে নেব। পৃথা বলল। কাজ ছাকালো স্বজন। কথাটায় যুক্তি আছে। তারপর দ্রুত লোকটার দিকে এগিয়ে যেতেই সে দরজার বাইরে পৌঁছে উপরের দিকে হাত দেখল। লোকটাকে অনুসরণ করে স্বজন হলঘর পেরিয়ে দেখল দোতলায় যাওয়ার দুটো সিঁড়ি আছে। লোকটা তাকে বাঁ দিকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে হলো এটা এবারের সামনের দিক হতে পারে না। বাড়িটার পেছনের দিকটাই এরা ব্যবহার করছে। দোতলায় চারজন মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে। হায়দারকে এগিয়ে আসতে দেখল সে। হাসি মুখে কাছে এসে হায়দার বলল, আসুন ডাক্তার, আকাশলাল আপনার জন্য অপেক্ষা করছে। আপনার সঙ্গে কথা শেষ না হলে আমাদের ডাক্তার ওকে ঘুমের ওষুধ দিতে পারছে না। এদিকে আসুন। হায়দার এগিয়ে যাচ্ছিল। ঘুমের ওষুধ? আকাশলাল? প্রথমটা থেকেই বোঝা যাচ্ছে অসুস্থ কেউ এখানে আছেন। আর আকাশলাল শব্দটার সঙ্গে পোস্টারের কল্যাণে ইতিমধ্যে পরিচিত হয়ে গিয়েছে। ঘরে অল্প আলো। খাটে একটি মানুষ আধা শোয়া অবস্থায় ছিল। তারা ঢুকতেই উঠে বসল। এই হলো আকাশলাল, যার জন্য লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ছবির চেহারার সঙ্গে কোনো পার্থক্য নেই, শুধু সামনে বসা মানুষটাকে বেশ রোগা মনে হচ্ছিল। ঘরে আরও তিনজন মানুষ, যাদের একজন বৃদ্ধ এবং গলায় স্টেথো প্রমাণ করে
উনি একজন ডাক্তার। দুহাত জড়ো করে আকাশলাল বলল, আসুন আসুন, নমস্কার। আপনাকে বিপাকে ফেলার জন্য আমি ক্ষমা প্রার্থী। বসুন, আমার নাম আকাশলাল। স্বজন আকাশলালকে দেখল। এরই মুখ পোস্টারে দেখেছে সে, তবে পোস্টার থেকে এখন ওকে অনেক রোগা দেখাচ্ছে। চোখের কোল বসা, নাকটা বেশ এগিয়ে আছে, গায়ের রং পাহাড়িদের যেমন হয়। লোকটার চোখ দুটো খুব উজ্জ্বল, দৃষ্টি ধারালো। আপনি অনুগ্রহ করে বসুন। আকাশলালের গলা শুনে সে চেয়ারটার দিকে তাকালো, তারপর নেহাতি বসতে হয় বলে বসে প্রশ্ন করল, আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা করব বলে আমরা এখানে সমবেত হয়েছি। আকাশলাল সামান্য কাশল, সঙ্গে সঙ্গে বৃদ্ধ ডাক্তার উঠে এলো। কি ব্যাপার, কাশিটা কখন শুরু হয়েছে? এর আগে শুনিনি তো। না, এমন কিছু নয়, হঠাৎই হলো। এই সময়ে কাশি হওয়া ভালো নয়। বৃদ্ধকে চিন্তিত দেখালো। সেটা উপেক্ষা করে আকাশলাল বলল, আমি বুঝতে পারছি আপনি খুব টেনশনে আছেন। আসলে আজ পর্যন্ত আপনার এমন অভিজ্ঞতা হবার কথা ছিল না। আপনি সরাসরি ট্যুরিস্ট লজে উঠবেন, ঘুরে বেড়াবেন এবং প্রয়োজনের সময় আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব, এমনই স্থির ছিল। কিন্তু ঠিক সময়ে আপনি পৌঁছালেন না, সঙ্গে স্ত্রীকে নিয়ে এলেন, তার উপর ভার্গিসের সঙ্গে আপনার দেখা হয়ে যাওয়া, এসব ব্যাপার পরিকল্পনাটা পাল্টে দিল। স্বজন জিজ্ঞাসা করল, আমার সিনিয়রের মাধ্যমে আপনারাই যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, আমাকে বলা হয়েছিল একজন পেশেন্টের কথা, যিনি অসুস্থতার কারণে এই শহর ছেড়ে যেতে পারছেন না। তিনি কে? আমি। এই মুহূর্তে আমি সম্পূর্ণ সুস্থ নই। আপনার সঙ্গে আমার ডাক্তারবাবুর আলাপ করিয়ে দেই, এর কথাই আপনাকে বলেছিলাম। বৃদ্ধ ডাক্তারকে শেষ সংলাপটি বলল আকাশলাল। ডাক্তারকে নমস্কার করল স্বজন, তারপর আকাশলালকে বলল, কিন্তু এই শহরে যে কোনো রাস্তা বলে দেবে পুলিশ আপনাকে চাইছে, এবং ধরিয়ে দিলে লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে। পুলিশের চোখে আপনি ক্রিমিনাল। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন প্রতিবাদ করলে বুর্জোয়া শক্তি কিভাবে রিয়্যাক্ট করে। এই প্রথম এখানে আসার পর স্বজনের হাসি পেল। এই রিয়াকশন শুধু বুর্জোয়া শক্তি করে বলছেন কেন? যারা সর্বহারাদের নেতৃত্ব দেয় বলে দাবি করে, তারাও তাদের কাজের বিরুদ্ধে কারো প্রতিবাদ হজম করতে পারে না, সঠিক হলেও না। আপনি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু ডাক্তার, আমরা আপনার সাহায্য চাই। কিন্তু আমি যদি সাহায্য করতে রাজি না হই? আকাশলালের প্রায় রক্তশূন্য মুখ হঠাৎ খুব শক্ত হয়ে গেল। বোঝা গেল বেশ কষ্ট করেই নিজেকে সামলাচ্ছে সে। এই সময় হায়দার কথা বলল, ডাক্তার, আপনাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। ভোটের বাক্সে সেখানে আপনারা নিজেদের মত ব্যক্ত করতে পারেন। সরকার অত্যাচারী হলে তাকে উৎখাত করতে পারেন ভোট না দিয়ে। কিন্তু আমাদের দেশে ভোট হয় না। একজন নাবালক রাজাকে সামনে রেখে বোর্ড রাজত্ব চালাচ্ছে। এই বোর্ডের ইচ্ছের বিরুদ্ধে এখানে কোনো কাজ হয় না। পুলিশ তাই এখানে প্রচণ্ড শক্তিমান। গরিব নিম্নবিত্ত মানুষেরা দিনের পর দিন অত্যাচার সহ্য করতে বাধ্য হচ্ছে। আমরা এই অবস্থাটা পাল্টাতে চাই। আমরা চাই জনসাধারণের নির্বাচিত সরকারই দেশ শাসন করুক। আর সেটা চাই বলেই ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, আমাদের শেষ করে দিতে চাইছে। স্বজন বলল, দেখুন, আমি একজন বিদেশি। আপনারা সরকার বিরোধী কাজকর্ম করছেন। এই অবস্থায় আপনাদের সাহায্য করা মানে এদেশের সরকারের বিরোধিতা করা। এক সেকেন্ড, আকাশলাল হাত তুলল। আপনি চিকিৎসক হিসাবে
পেশেন্টকে দেখবেন বলে আশা করব। তার ব্যাকগ্রাউন্ড দেখার কি প্রয়োজন আছে? স্বজন আকাশলালের দিকে তাকালো। হঠাৎ তার মনে হলো, যাকে এখানকার পুলিশ অন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সে কি করে শহরের মধ্যেই এমনভাবে থাকতে পারে? লক্ষ লক্ষ টাকার লোভ কেন ও সঙ্গীদের বিশ্বাসঘাতকতা করতে উদ্বুদ্ধ করেনি? নিশ্চয়ই এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যা ওকে আলাদা করেছে। সে ইচ্ছা না করলে এরা তাকে বাধ্য করতে পারে না কাজ শুরু করতে। হয়তো অত্যাচার সহ্য করতে হবে, কিন্তু তার কৌতূহল হচ্ছিল, একজন অসুস্থ মানুষ যাকে বিপ্লবের নেতা বলে সবাই জানে, তার মনে কি উদ্দেশ্য থাকতে পারে অত দূর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডেকে আনার? স্বজন বলল, বলুন আমাকে কি করতে হবে? আকাশলালের গম্ভীর মুখে ধীরে ধীরে হাসি ফুটল। দেখা গেল ঘরের অন্য মানুষরাও কথাটা শুনে স্বস্তি পেল। আকাশলাল বলল, থ্যাংক ইউ ডাক্তার। আপনি কিছু খাবেন? চা বা কফি? না, মাথা নাড়ল স্বজন। দেখুন ডাক্তার, এদেশের সব মানুষ আমাকে চেনে আমার মুখ দেখে। পুলিশ ওয়ান্টেড পোস্টারে আমার মুখের ছবি ছেপেছে। ঈশ্বরের দেওয়া এই মুখ নিয়ে আমি কখনোই প্রকাশ্যে কাজ করতে পারবো না। প্রকাশ্যে কাজ করতে না পারলে আমি বিপ্লবের কোনো সাহায্যেই আসব না। আমি ওভাবে বেঁচে থাকতে রাজি নই। আমি জার্নালে পড়েছি, বিজ্ঞান মানুষের মুখের চেহারা একদম পাল্টে দিতে পারছে। আপনাদের দেশে আপনি ওই ব্যাপারে একজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ। এই কারণেই আপনার শরণাপন্ন হয়েছি আমরা। আকাশলাল দ্রুত কথা বলছিল, ফলে শেষের দিকে হাঁপাতে দেখা গেল তাকে। স্বজন মাথা নাড়ল, কিন্তু ওই অপারেশনের জন্য যেসব যন্ত্রপাতি দরকার? ত্রিভুবন বলল, বেশিরভাগই আমরা আপনার সিনিয়রের সঙ্গে কথা বলে আনিয়ে রেখেছি। কিছু আপনাকে সঙ্গে নিয়ে আসতে বলেছিলাম। আচ্ছা, আমার সিনিয়র কি এসব জানেন? ত্রিভুবন মাথা নাড়লেন। তিনি জানতে চাননি। আপনাকে দেখেও অসুস্থ মনে হচ্ছে। অপারেশন শুরু করার আগে আপনার শরীরের অবস্থা পরীক্ষা করা দরকার। ওর কন্ডিশন কি? স্বজন বৃদ্ধ ডাক্তারকে প্রশ্ন করল। তিনি উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু আকাশলাল তাকে ইশারায় নিষেধ করল। আমি ভালো আছি, আমার শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। বৃদ্ধ ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনার অপারেশনের জন্য বডি কন্ডিশন কীরকম থাকা উচিত? কতটুকু ঝুঁকি নিতে পারেন? পেশেন্টের ব্লাড সুগার একদম নর্মাল থাকবে? প্রেশারও? বৃদ্ধ ডাক্তার চিন্তিত হলেন। প্রেশারটা নর্মাল থাকবে, আকাশলাল বলে উঠল। আমার ব্লাড সুগার নেই এবং রক্ত এখনো পর্যন্ত সব দিক দিয়ে ঠিকই আছে। কিন্তু অপারেশনের পর মুখে কোনো দাগ থাকবে না তো? স্বজন হেসে ফেলল। সেটা নির্ভর করছে অপারেশন কী ধরনের হচ্ছে তার উপরে। আপনি চাইছেন আপনার মুখের পরিবর্তন এমনভাবে করতে যাতে কেউ আপনাকে চিনতে না পারে, তাই তো? অধ্যায় 15। আকাশলাল হাসি মুখে মাথা নাড়ল। আপনার নাক চোখের উপরের সামান্য পরিবর্তনেই সেটা সম্ভব, আর তার জন্য মুখে কোনো দাগও হবে না। ব্যাপারটা কখন হবে? স্বজন জিজ্ঞাসা করল। আরও 2 দিন আপনাকে অপেক্ষা করতে হবে ডাক্তার। তার মানে আরও 2 দিন আমাদের ওইভাবে বন্দী হয়ে থাকতে হবে? স্বজনের গলায় আগের অসন্তোষ ফিরে এলো। হায়দার বলল, আপনার উপর কোনো রকম অত্যাচার করা হচ্ছে না। হ্যাঁ, আপনার চলাফেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু বুঝে দেখুন, এছাড়া আমাদের সামনে অন্য কোনো পথও খোলা নেই। এই মুহূর্তে ভার্গিস সাহেবের চোখে আপনি পলাতক। সমস্ত শহর চষে বেড়াচ্ছে পুলিশ
আপনাকে খুঁজে বের করতে। আপনি ধরা পড়লে আমাদের পরিকল্পনা বাতিল হয়ে যেত। তাছাড়া আপনি এখন অনেক কিছু জেনে গিয়েছেন। আশা করি আমাদের সমস্যাটা আপনি বুঝতে পারছেন। হায়দার ধীরে ধীরে কথাগুলো বলল। হ্যাঁ, বুঝতে পারছি। একটি মানুষকে তার বর্তমান পরিচয় পাল্টাতে সাহায্য করতে হবে, কিন্তু মনে রাখবেন হাতের ছাপ এক থেকে যাবে। প্রতিপক্ষ বুদ্ধিমান হলে ধরা পড়তে বেশি দেরি হবে না। যাকগে, কিন্তু ব্যাপারটা কীরকম গোপন থাকছে? আকাশলাল বলল, এই ঘরের বাইরে আর একজন ঘটনাটা জানবে। সে হায়দারের দিকে তাকালো। ডেভিডের ফিরে আসা উচিত ছিল। হায়দার ঘড়ি দেখে মাথা নাড়ল। স্বজন উঠে দাঁড়ালো। আমি এবার যেতে পারি? অবশ্যই। ডাক্তার, আপনার মন পরিষ্কার হয়েছে তো? না, এখানে আসার পথে আমরা একটা নির্জন বাংলোয় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলাম। সেখানে মাটির নিচের ঘরে কফিনের মধ্যে একটি মৃতদেহ দেখতে পাই। হ্যাঁ, বাবু বসন্তলালের মৃতদেহ, হায়দার বলল। তাকে কি আপনারাই খুন করেছেন? এই প্রশ্নের উত্তর জেনে আপনার কি লাভ? আকাশলাল গম্ভীর হলো। কাউকে খুন করে ওইভাবে রেখে দেওয়া আমাকে বিস্মিত করেছে। ও না, আমরা খুন করিনি। বিপ্লব শুরু হলে হয়তো বাবু বসন্তলাল আক্রান্ত হতেন। ওই লোকটা নিজের স্বার্থের জন্য মন্ত্রী এবং বোর্ডের সঙ্গে হাত মিলিয়ে এদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। আমরা ওর বিচার করতাম। আমরাও ভেবে পাচ্ছি না কে ওকে খুন করলো। জানি দায়টা আমাদের ওপর চাপিয়ে দিলে ভার্গিসের সুবিধা হয়। আর কিছু? স্বজন আর দাঁড়ালো না। বৃদ্ধ ডাক্তার চলে গিয়েছিলেন। আকাশলালের সামনে হায়দার, ডেভিড এবং ত্রিভুবন বসে আছে। ত্রিভুবন জিজ্ঞাসা করল, সোমকে নিয়ে কি করব? হায়দার বলল, লোকটাকে ভার্গিস খুঁজে পেলে শেষ করে দেবে। ডেভিড বলল, তাহলে ওকে ভার্গিসের হাতে তুলে দেওয়াই ভালো। কিন্তু এই মুহূর্তে সোম ভার্গিসের শত্রু, হায়দার বলল। আকাশলাল এবার কথা বলল, না, ও ভার্গিসের শত্রু হতে পারে, কিন্তু আমাদের মিত্র ভাবার কোনো কারণ নেই। একটা লোক এত বছর ধরে যে অত্যাচার করে গেছে তা আমরা রাতারাতি ভুলে যেতে পারি না। ও চাইবে ভার্গিসের উপর প্রতিশোধ নিয়ে বোর্ডের আস্থা অর্জন করতে। ত্রিভুবন, এই মুহূর্তে ভার্গিসের চেয়ে সোম আমাদের কাছে কম বিপজ্জনক নয়। আর যাকেই হোক, মেরুদণ্ডহীন প্রাণীকে প্রশ্রয় দিলে নিজেদের সর্বনাশে ডেকে আনা হবে। এখন নিশুতি রাত, তবে আজকের রাতটার সঙ্গে বছরের অন্যান্য রাতের কোনো মিল নেই। আজ এই নগরের পথে পথে, মাঠে ঘাটে অজস্র মানুষ জেগে আছে সকাল হওয়ার জন্য। যাদের পকেটে পয়সা নেই, হোটেল বা ধর্মশালার চার দেয়ালের মধ্যে যারা আশ্রয় নিতে পারেনি, তারা আগুন জ্বেলে গল্পগুজব করে যাচ্ছে খোলা আকাশের নিচে বসে। একটাই তো রাত, আর রাত ফুরলেই উৎসব। পুলিশ প্রাণপণে শৃঙ্খলা বজায় রাখছে এখনো, কিন্তু রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। ফুটপাত থেকে নিচে নামতে দেওয়া হচ্ছে না সর্বত্র। তবে এই জনতরঙ্গকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। ভালোই ভালোই উৎসব পর্ব চুকে গেলে, এরা শহর ছেড়ে চলে গেলে হাঁপ ছেড়ে বাঁচবে পুলিশ। ভার্গিসের নির্দেশ ছিল এই মানুষের জঙ্গলে আকাশলালকে খুঁজতে হবে। লুকিয়ে পথে নেমে পড়ার এমন সুবর্ণ সুযোগ আকাশলাল হারাবে না। ভার্গিস এ ব্যাপারে সুনিশ্চিত। কিন্তু এই হাজার হাজার মানুষের ভেতর
সন্ধান কাজ চালানো যে অসম্ভব ব্যাপার তা কাজে নেমে বোঝা যাচ্ছে। বরং আইন ভাঙার ভয় দেখিয়ে গরিব মানুষগুলোর কাছে যা পাওয়া যায় তাই হাতিয়ে নেওয়াই অনেক সহজ ব্যাপার বলে মনে করছে পুলিশরা। ত্রিভুবন চুপচাপ এই ভিড়ে মিশে গিয়েছিল। রাতটা যদি আজকের রাত না হতো তাহলে তার পক্ষে এমন নিশ্চিন্তে হাঁটা সম্ভব ছিল না। আকাশলালের খুব কাছের লোকেদের মধ্যে যে সে অন্যতম তা পুলিশ যেমন জানে, নগরের সাধারণ মানুষেরও অজানা নেই। ত্রিভুবনের বয়স অল্প এবং সে সুদর্শন। সুবেশে থাকলে ফিল্ম স্টার বলে ভুল হয়। সাধারণ মানুষ তাই তাকে সহজেই মনে রাখে। আকাশলালকে ধরে দিলে পুরস্কার দেওয়া হবে। সরকারি এই ঘোষণার পর সে দিনের বেলায় রাস্তায় বেরোনো বন্ধ করেছে, কিন্তু সংগঠন ও অন্যান্য কাজ চালাতে তাকে রাতের পর রাত জেগে থাকতে হয়। আগামীকাল একটা চূড়ান্ত ব্যাপার হয়ে যাচ্ছে। হায়দার কিংবা ডেভিডের যতই আপত্তি থাকুক, ত্রিভুবনের মনে হয় চুপচাপ ইঁদুরের মতো লুকিয়ে থাকার চেয়ে এখন মরিয়া হওয়া ঢের ভালো। চারচকের কাছে এসে দেখল ফুটপাতের মানুষজন চুপচাপ, আর রাস্তা দিয়ে একটার পর একটা পুলিশ লরি যাচ্ছে। লরি ভর্তি পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরা। ওরা যতক্ষণ যাচ্ছিল ততক্ষণ আগন্তুক মানুষরা কথা বলেনি। চলে যাওয়া মাত্র যে গুঞ্জন শুরু হলো তাতে স্পষ্ট বোঝা গেল পুলিশের এমন টহল দেওয়া কেউ পছন্দ করছে না। দূরে পাহাড়ে পাহাড়ে ঢাক বাজছে, মিছিল আসছে এক একটা গ্রাম থেকে। ত্রিভুবন নিশ্চিত আজ চেকপোস্টের পাহারাদাররা হাল ছেড়ে দেবে। শহরে ঢোকার সময় এতক্ষণ পর্যন্ত যে কড়াকড়ি ওরা করে যাচ্ছিল তা শিথিল হবেই। ছোট ছোট মিছিলগুলোয় ভক্ত মানুষদের আটকাতে ওরা সাহস পাবে না। তাই সে নির্দেশ পাঠিয়েছিল সোমকে নিয়ে ওই রকম একটা মিছিলে মিশে শহরে ঢুকে পড়তে। চারচকের পাশে ফোয়ারার কাছে সে অপেক্ষা করবে, তা হেনার জানা আছে। ওদের দেরি হচ্ছে কেন তা সে বুঝতে পারছিল না। ত্রিভুবন ঘড়ি দেখল, রাত 1টা। ফোয়ারাটা আজ আরো ফুর্তি নিয়ে আকাশে জল ছুটছে। ওর গায়ে আলো পড়ায় দৃশ্যটা চমৎকার। নিজের গায়ে হাত বোলালো সে। দাড়ি গোফের জঙ্গলে সুন্দর মুখটাকে আড়াল করে রেখেছে অনেক দিন হলো, কিন্তু গায়ের রং আর চোখ মাঝে মাঝেই বিশ্বাসঘাতকতা করে ফেলে। আগামীকাল ঘটনাটা ঘটে গেলে ভার্গিস সাহেব ছিটিয়ে যাবেন, চূড়ান্ত জয় হয়ে গেল ভেবে। তার কিছুদিন পরে শুরু হবে আসল খেলা। শরীরের শেষ বিন্দু রক্ত সক্রিয় থাকতে সেই খেলায় সে হার মেনে নেবে না। 12 বছর বয়সে নেওয়া প্রতিজ্ঞাটা আজও তাকে মাঝে মাঝে উন্মাদ করে তোলে। 5 কিলোমিটার রাস্তা হেঁটে শহরে পড়তে আসতো ওরা। গ্রাম থেকে বেরিয়ে পাকদণ্ডি দিয়ে উঠানামা করতে করতে শহরের স্কুলে ঠিক সময়েই পৌঁছে যেত। স্কুলটা ছিল গরিব ছেলে মেয়েদের জন্য। কথাটা সেই সময়েই ওরা শুনেছিল। ত্রিভুবন ভাবত, বাবা মা গরিব হলে তাদের ছেলে মেয়েকে গরিব বলা হয় কেন? গরিব হওয়া যদি দোষের হয় তাহলে ছেলেমেয়েরা কেন দোষী হবে? পড়াশোনায় ভালো ছিল সে, কিন্তু দেখতে ভালো ছিল অনেক বেশি। সবাই তার দিকে প্রশংসার চোখে তাকাতো, আর সেটা উপভোগ করতে তার মন্দ লাগতো না। ত্রিভুবনের বাবা ছিলেন সাধারণ এক চাষি। ভুট্টা এবং কফি চাষ করে কোনো মতেই সংসার চলত না বলে একটা দোকান খুলেছিল গ্রামে। মা বসতেন সেই দোকানে। ধার দিয়ে দিয়ে দোকানটাকে ফাঁকা করে ফেলেছিল বাবা। আর যাই হোক, ব্যবসা করার বুদ্ধি তার ছিল না, বরং ও ব্যাপারে
মা ছিলেন অনেক আঁটোসাঁটো। দোকান খোলার পরই বাবা মার মধ্যে ঝগড়া হতে দেখেছে সে। একবার শহরে মাল কিনতে গিয়ে বাবা আর ফিরে এলেন না। অনেক চেষ্টা করেও তার খোঁজ পাওয়া গেল না। হাল ছেড়ে দেননি মা, নিজেই দোকান চালাতেন, লোক দিয়ে চাষ করাতেন। তার মা সুন্দরী ছিলেন, কিন্তু একা হয়ে যাওয়ার পরে কোনো পুরুষ কাছে ঘেঁষতে দিতেন না। একবার পুলিশ বাহিনী গ্রামে এলো। ওরা গ্রামে এলেই যে যার ঘরের দরজা বন্ধ করে দিত। শুধু গ্রাম প্রধানকে হাত জোর করে ওদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। বাহিনীর ক্যাপ্টেন গ্রাম প্রধানের কাছে খাবার দাবার চাইল, তার ব্যবস্থা হলো। তখন তার নজরে পড়ল মায়ের মুদির দোকানের ওপর। সরাসরি এসে লোকটা মায়ের কাছে মদ কিনতে চাইল। মা খুবই বিনীত ভঙ্গিতে জানিয়ে দিল যে তিনি মদ বিক্রি করেন না। লোকটা হা হা করে হাসল। পাহাড়ে মুদির দোকান, অথচ লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি করে না? বন্দুক দিয়ে ছবি আঁকার মতো ব্যাপার। ওসব গপ্প ছাড়ো, ছেড়ে বোতল বের করো। গ্রাম প্রধান মায়ের হয়ে বলতে এসে প্রচণ্ড ধমক খেল। শেষ পর্যন্ত অসহায় হয়ে মা প্রাণের দায়ে গ্রামে যেসব ঘরে চোলাই হয় তাদের দ্বারস্থ হলেন। কিছুটা মদ জোগাড় করে ক্যাপ্টেনকে দিয়ে বললেন, এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। ক্যাপ্টেন লোকটা আর বেশি এগোয়নি, কিন্তু দলটা চলে যাওয়া মাত্র গ্রামের লোকজন গোলমাল পাকানো শুরু করলো। মা একজন মেয়ে হয়ে পুলিশকে মদ খাইয়েছে, এটা যে কত বড় সামাজিক অপরাধ তা সবাই মাথা নেড়ে নেড়ে বলতে লাগলো। বাধ্য হয়ে গ্রাম প্রধান বিচারের আসর বসালো। তাতে রায় দেওয়া হলো গ্রামের সবাইকে একবেলা ভরপেট খাইয়ে দিতে হবে। ব্যাপারটা মায়ের পক্ষে অসম্ভব ব্যাপার ছিল। ওটা করতে গেলে দোকানে আর একটা কণাও থাকবে না। ত্রিভুবন তখন ছোট, তার প্রতিবাদ করার শক্তিও হয়নি। ব্যাপারটা নিয়ে যখন কদিন ধরে গ্রামে বেশ হইচই হচ্ছে, তখন দ্বিতীয় পুলিশ বাহিনী এলো। মানুষজন যে যার ঘরের দরজা বন্ধ করলেও মা তার দোকানে চুপচাপ বসেছিলেন। এই দলের ক্যাপ্টেন লোকটা নিষ্ঠুর চেহারার। গ্রাম প্রধানকে ডেকে বলল, এই সুন্দরী মেয়েটা একা দোকান চালায় নাকি? গ্রাম প্রধান মাথা নেড়ে হাঁ বলল, ওর স্বামী হারিয়ে গেছে। বাহ, এখন কার সঙ্গে আছে? ওর ছেলের সঙ্গে থাকে। খুব ভালো কথা, ওকে বলো আজ রাত্রে আমরা এই গ্রামে থাকছি, আর আমি ওর অতিথি হব। যেন ভালো করে যত্ন করে, নইলে তোমাদের গ্রাম থেকে জনাদশেক ধরে নিয়ে যেতে হবে। তখন জোর করে জোয়ান ছেলেদের ধরে নিয়ে গিয়ে বিনে পয়সায় সরকারি কাজ করানো হতো। কাজ শেষ করে যারা ফিরে আসতো তারা বাকি জীবনটা সোজা হয়ে দাঁড়াতে পারত না। দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরে ঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রাম প্রধান বিরস মুখে মায়ের কাছে এলে মা চিৎকার করে বলল, আমি কি রাস্তার মেয়ে যে যাকে তাকে ঘরে তুলব? গ্রাম প্রধান মিনমিন করে বলল, তুমি শুধু একটু যত্ন করো, তোমাকে যে শাস্তি দেওয়া হয়েছে তা মাফ করে দেওয়া হবে, কাউকে খাওয়াতে হবে না। ক্যাপ্টেন কথাটা শুনতে পেয়েছিল। বাহ, এর ওপর শাস্তি টাস্তিও চাপানো হয়েছে দেখছি। এত সুন্দর মেয়েকে কোন শালা শাস্তি দেয়? হ্যাঁ, কাউকে খাওয়াতে হবে না, শুধু আমাকে খাওয়ালেই চলবে। লোকটা কথা বলতে বলতে দোকানে উঠে মায়ের কাঁধে হাত রাখতে যেতেই মা ওকে প্রচণ্ড জোরে ধাক্কা মারল। লোকটা তাল সামলাতে না পেরে চিৎ হয়ে পড়ে গিয়ে আচমকা স্থির হয়ে গেল। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশরা ছুটে গেল দোকানে। ক্যাপ্টেনকে ধরাধরি করে তুলতেই দেখা গেল তার পিঠ থেকে গল গল করে রক্ত ঝরছে, আর সেখানে একটা বটির ফলা অনেকটা বিঁধে রয়েছে। ক্যাপ্টেনের সহকারী ঝটপট মাকে চুল ধরে টেনে নিচে নামাতেই
ত্রিভুবন আড়াল থেকে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ল। মারছো কেন? আমার মাকে মারছো কেন তোমরা? মা তো কিছু করেনি, ওই লোকটাই মাকে মারতে গিয়েছিল, ছেড়ে দাও। ওরা ত্রিভুবনকে তুলে একপাশে ছুঁড়ে ফেলে দিল। আছাড় খাওয়া মাত্র ত্রিভুবনের মনে হলো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। যখন জ্ঞান ফিরল তখন পুলিশরা গ্রামে নেই। উঠে বসে সে শুনতে পেল ক্যাপ্টেনের মৃতদেহের সঙ্গে ওরা তার মাকেও ধরে নিয়ে গেছে। সে শূন্য দোকানটার দিকে অবশ চোখে তাকালো, আর তখনই কানে এলো গ্রামের মানুষ বলাবলি করছে যে ওরা আজই মাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে তার শরীরে সার ফিরে এলো। টলতে টলতে সে দৌড়াতে লাগলো পাকদণ্ডির পথ ধরে। পুলিশগুলো যদি শহরে ফিরে যায় তাহলে এ পথেই তাদের পাওয়া যাবে, কিন্তু শহরের মুখটায় পৌঁছেও সে পুলিশ বাহিনীর দেখা পেল না। তখন খেয়াল হলো ওদের সঙ্গে যদি গাড়ি থাকে তাহলে ওরা ঘুরে পথে এতক্ষণে নিশ্চয়ই শহরে ঢুকে গিয়েছে। আগু পিছু চিন্তা না করে সে হাঁটতে হাঁটতে যখন দুর্গের মতো হেডকোয়ার্টার্সের সামনে পৌঁছালো তখন দিন মরে এসেছে। হেডকোয়ার্টার্সের মূল গেটেই সেপাইরা তাকে বাধা দিল। অনেক আকুতি মিনতি করা সত্ত্বেও ওরা তাকে ভেতরে ঢুকতে দিতে নারাজ। ঠিক সেই সময় একটা জিপ ভেতর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে গেল। জিপের সামনে বসা অফিসার সেপাইদের জিজ্ঞেস করলো, গোলমাল কিসের? সেপাইরা ত্রিভুবনকে ধরে নিয়ে গেল অফিসারের সামনে। ত্রিভুবন উত্তেজিত হয়ে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল। অফিসার চুপচাপ শুনল। যে ক্যাপ্টেন গ্রামে গিয়েছিল তার নাম জানো? না, আমার মায়ের কোনো দোষ নেই, ওরা অন্যায় করে ধরে নিয়ে গেছে মেরে ফেলবে বলে। তোমার মা কেমন দেখতে? ত্রিভুবন ঢোক গিল। মা কেমন দেখতে? মায়ের চেয়ে দেখতে ভালো এমন কাউকে সে এখনো দেখেনি, কিন্তু 12 বছর বয়সেই সে বুঝে গিয়েছিল ওই প্রশ্নটার মানে কি। সে দাঁতে দাঁত চেপে জবাব দিল, ভালো। তুমি জিপে উঠে বসো, দেখি ওরা কোথায়। হঠাৎই আশার আলো দেখতে পেল যেন। জিপে যেতে যেতে অফিসার জিজ্ঞেস করলো, তোমার গ্রাম কোন দিকে? দিকটা জানিয়ে দিল ত্রিভুবন। অফিসার বাঁ হাতে তার গাল টিপে ধরল। তুমি খুব মিষ্টি দেখতে, অত ভয় পাচ্ছ কেন? আমার সঙ্গে থাকলে তোমার কোনো ভয় নেই। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিল ত্রিভুবন। ওই বয়সেই সে গ্রামের কিছু লোকের আদর করার ভঙ্গি থেকে বুঝে গিয়েছিল কোনো কোনো পুরুষ মানুষ কেন এমন আদর করে। তার মন বলল এই অফিসার লোকটা খারাপ, খুবই খারাপ। কিন্তু দ্রুত ছুটে যাওয়া জিপ থেকে নেমে যাওয়ার কোনো উপায় নেই, আর নেমে গেলে মায়ের সন্ধান পাওয়া মুশকিল হয়ে যাবে। সন্ধে নেমে আসছে দ্রুত। নির্জন পাহাড়ি রাস্তায় হঠাৎ পুলিশের বড় ভ্যানটাকে আসতে দেখা গেল। মুখোমুখি দাঁড়িয়ে জিপ থামাতেই ভ্যানটাও থামল। ত্রিভুবন দেখল ক্যাপ্টেনের সেই সহকারীটা এগিয়ে এসে অফিসারকে স্যালুট করল। স্যার, একটা খারাপ খবর আছে। অফিসার জিজ্ঞেস করল, মেয়েটা কোথায়? ক্যাপ্টেনের সহকারী হকচকিয়ে গেল। খবরটা এত তাড়াতাড়ি কি করে উপরতলায় পৌঁছে গেল তাই বোধহয় বুঝতে চেষ্টা করছিল। সে কিন্তু কিন্তু করে জবাব দিয়েছিল, আমরা ধরে নিয়ে এসেছিলাম। মার্ডার চার্জ স্যার। গাড়ি অনেক নিচে ছিল, হেঁটে আসার পথে বাথরুম পেয়েছে বলায় ওকে একলা ছেড়ে একটু সরে এসেছিলাম ভদ্রতা করে। সেই সুযোগে সে নিচে ঝাঁপ দিয়ে পড়ে। মরে গেছে? এখনো মরেনি। কোথায়? ভ্যানেই আছে। অফিসার গাড়ি থেকে নেমে ভ্যানের পেছনের দিকে যেতেই ত্রিভুবন ছুটল সঙ্গে। মা ঝাঁপিয়ে পড়েছিল কেন? প্রশ্নটা তার ছোট্ট বুকটায় উত্তাল হয়ে উঠেছিল। ভ্যানের দরজা সেপাইরা খুলে দিতেই অফিসারের মৃতদেহটা দেখা গেল। স্থির হয়ে আছে। তার পাশে রক্তাক্ত মহিলাটা তার মা।
অফিসারের নির্দেশে শরীরটা নামানো হলো। মায়ের গালের মাংস খুবলে খুবলে তুলে নেওয়া হয়েছে যেন। কোমরের খোলা চামড়ায় দাঁতের চিহ্ন স্পষ্ট। দুটো পা রক্তাক্ত। অফিসার বলল, চমৎকার আশ্রয় ছিলে তোমরা। ওকে আমার জিপে তোলো। মায়ের চেহারা এমন ভীতিকর হয়ে গেছে যে গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না ত্রিভুবনের। অফিসারের জিপ সোজা চলে গেল শহরের হাসপাতালে। মাকে ভর্তি করে দেওয়া হলো সেখানে। ডাক্তাররা বলল বাঁচানোর চেষ্টা করবে। অফিসার বলল, যাক, কাজ শেষ, আজ রাত্রে চলো, আমার কাছে থাকবে বলে একটা চোখ কুঁচকালো। সঙ্গে সঙ্গে পালিয়েছিল ত্রিভুবন। অফিসার কিছু বোঝার আগেই একটা গলির মধ্যে ঢুকে পড়েছিল। তারপর শহরের এ গলি ও গলিতে সময় কাটিয়ে আবার ফিরে গিয়েছিল হাসপাতালে মধ্যরাত্রে। ঠিক তখনই ক্যাপ্টেনের সহকারীকে সে দেখতে পেল হাসপাতালে ঢুকতে। সন্তর্পণে একজন অ্যাটেন্ডেন্টকে ডেকে কিছু বলে টাকা দিল লোকটা। অ্যাটেন্ডেন্ট মাথা নেড়ে ভেতরে চলে গেল। মিনিট 15 বাদে ফিরে এসে সে সহকারীকে জানালো কাজ হয়ে গেছে। লোকটা খুশি মুখে বেরিয়ে গেল। ভোর হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করল গত রাত্রে মা হার্ট ফেল করে মারা গেছেন। 16 বছর আগের এই ঘটনার কথা মনে এলেই এখনো শরীর শক্ত হয়ে যায়। মনে হয় যেন আজই ঘটে গেছে এগুলো। সেই সহকারী ক্যাপ্টেনকে সে নিজের হাতে খুন করেছে বছর 3 হলো, তবু জ্বালা মেটেনি। সেই অফিসারটি এখন তাদের লক্ষ্য। অনেক নিচে থেকে ভালো মানুষের মুখোশ পরে আজ পুলিশ কমিশনার হয়ে গেছে লোকটা। নিশ্চয়ই ওর মনে নেই 16 বছর আগে জিপে বসে যার গাল টিপেছিল সে আজ শত্রুদের অন্যতম। ওকে নিয়ে এসেছি। গলাটা কানে যাওয়া মাত্র চমকে ফিরে তাকালো ত্রিভুবন। তার সামনে এসে দাঁড়িয়েছে হেনা। দূরে গাছের তলায় আরো 2জন মানুষ দাঁড়িয়ে। ত্রিভুবন জিজ্ঞাসা করল, কোনো ঝামেলা হয়নি তো? হেনা কাছে এগিয়ে আসতে মাথা নেড়ে না বলল। ও কি তোমার পরিচয় জেনেছে? না, তবে শহরে ঢোকার পর আর আমার সঙ্গে থাকতে চাইছে না। চেকপোস্টে ওকে আড়াল করে আমরা নিয়ে এসেছি। তুমি কথা বলবে? না, আমরা চাই না ও কালকে সকালটা দেখুক। ও, এটা আগে জানলে সুবিধে হতো। সিদ্ধান্ত একটু আগে নেওয়া হয়েছে। কথাটা বলে ত্রিভুবন হাঁটতে লাগলো। রাত আর বেশি নেই। এখন যেটুকু সময় পাওয়া যাবে একটু শুয়ে নেওয়া দরকার। 8 কুঠুরি 9 দরজা গল্পটির 5ম পর্ব এখানেই শেষ হলো।